বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে সিমেন্ট সেক্টরের একটা মাল্টিন্যাশনাল ফেমাস কোম্পানি, খুব ভালো কোম্পানি লাফার্জ হোলসিমের টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। মজার ব্যাপার হচ্ছে এই লাফার্জ হোলসিমের সিইও আমার বন্ধু, কিন্তু অনেক দিন যোগাযোগ নাই, ইউনিভার্সিটির ফ্রেন্ড। যাই হোক, সে অনেক ভালো করছে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সাফল্যে। এখন আসেন আমি আপনাদের সাথে লাফার্জ হোলসিমের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। লাফার্জ হোলসিম এটা একটা বড় ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি। এই শেয়ারটা প্রাইস গেইন করবে তখনই যখন বাজার প্রাইস গেইন করবে। এটার পেইড আপ সব ধরলে অনেক বড় কোম্পানি। তো বাজার আমরা আশা করতেছি বাজার হয়তো নেক্সট রেজিস্ট্যান্স যেটা সেটা পার করবে। সেটা পার না করলে কিন্তু লাফার্জরা মুভ করতে পারবে না বা মুভ করবে না। মার্কেটের মেকানিজম, মার্কেট পুরো হিসাবের মার্কেট। এটা মার্কেট কখন কাকে মুভ করাবে, কোন সেক্টরকে মুভ করাবে, সব কিছু মার্কেটের হিসাবে আছে। মার্কেট কোন দিন কতটুকু গেইন করবে, কতটুকু লস করবে, সেগুলো মার্কেটের হিসাবে আছে। আমি আপনাদেরকে এই জন্য বলি, আমার অ্যানালিসিসে আমি আগে বলছি, আমার অ্যানালিসিসে ওই যে বাই প্রেশার, সেল প্রেশার, ডিমান্ড সাপ্লাই, এগুলো আমার এখানে নাই। আমি যখন কোর্স করাই আমার কোর্সে ভিন্ন কনসেপ্ট, প্র্যাকটিক্যাল কনসেপ্টে আমি কোর্স করাই এবং ধারণা আমি চেঞ্জ করে দিই। তো এই জন্য বাজারে দেখবেন, বাজার যখন বড় গেইনের দিকে যাবে তখন দেখবেন যে রবি বাড়বে, তখন দেখবেন যে লাফার্জ বাড়বে, তখন দেখবেন যে ব্যাট বিসি বা বড় কোম্পানিগুলো বাড়বে। এটা বাজারের মেকানিজম। শুধু টেকনিক্যাল অ্যানালিসিসই বড় কথা না, মার্কেট মেকানিজম, মার্কেট প্ল্যান অনেক বড় বিষয়। আপনি দেখবেন যে একটা শেয়ারকে অনেক দিন লিঙ্গার করতেছে, একটা সেক্টরকেও দেরি করতেছে। এটা বাজারের প্ল্যান। বাজার কোন সেক্টরকে আগে মুভ করাবে, কোন সেক্টরকে কখন মুভ করবে, সবগুলো মার্কেট মেকানিজম বা মার্কেট প্ল্যানের অংশ, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস বেসড না। আশা করি বুঝে নেবেন বা বুঝতে পারবেন। এখন আসলে লাফার্জের অ্যানালিসিসে চলে যায়। এটা আমার অ্যানালিসিস দেওয়া ছিল, তো একজন রিকোয়েস্ট করাতে আমি দেখলাম যে হ্যাঁ, এখন একটা আপডেট দেওয়া যায়। তো আসেন আমরা একটু লাফার্জের আরেকটা নতুন অ্যানালিসিস বা আপডেট দিই, যেটাই বলেন, কোনো অসুবিধা নেই। তো লাফার্জ একটা রেজিস্ট্যান্সে আছে। এখন দেখেন লাফার্জ কিছুটা মুভ করতেছে, কিছুটা উঠে আসছে। আমি আসলে এত দিকে খেয়াল করতে পারি না এখন, এত আইটেম কোন দিকে খেয়াল করব এরকম। আবার অফিসে অনেক ব্যস্ততা। আমি আগে একসময় ছিলাম অফশোর ব্যাংকিংয়ের আমি একটা ইউনিট ইনচার্জ ছিলাম, তখন আমার এত কোনো প্রেশার ছিল না। যাই হোক, এখন লাফার্জ একটা রেজিস্ট্যান্স টাচ করছে। এই রেজিস্ট্যান্স টাচ করে কি লাফার্জ কারেকশান হবে? না, লাফার্জ এই রেজিস্ট্যান্সকে আশা করি কেয়ার করবে না। কেন কেয়ার করবে না? দেখেন, আমি যে আপনাদেরকে বলি যে কোনো রেজিস্ট্যান্স না যদি টেকনিক্যাল সাপোর্ট থাকে, এই জন্যই। আর কোনো সাপোর্ট না, সেই সাপোর্ট ভেঙে ফেলবে যদি টেকনিক্যাল নেসেসিটি থাকে। সবসময় এগুলো মনে রাখবেন। তো যদি রেজিস্ট্যান্স না হইতো, তাহলে এই শেয়ার এখানে কেমনে গেল? এই যে এখানে একটা ধরেন রেজিস্ট্যান্স ছিল, আমি আপের দিকে দেখাই। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। তো এখান থেকে কিভাবে ওইখানে গেল? রেজিস্ট্যান্স ভাঙলো কিভাবে? এখানে কেন গেল, কেমনে গেল? নিশ্চয়ই সে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে গেছে, খেয়াল করবেন। নিশ্চয়ই সে টেকনিক্যাল সাপোর্ট না গেলে তো যেতে পারতো না। এটা তো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কেমনে ভাঙলো, কেন ভাঙলো? কারণ তার টেকনিক্যাল সাপোর্ট ছিল। এই জন্য এই রেজিস্ট্যান্স কোনো রেজিস্ট্যান্সই ছিল না, সে নতুন রেজিস্ট্যান্সে চলে গেছে, যেটা এই টপ। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর যদি এই রেজিস্ট্যান্সই সবসময় ওকে থাকতো, তাহলে তো কখনও প্রাইস লাফার্জের এই লেভেল পার হয়ে যেতে পারতো না। রেজিস্ট্যান্সেই রিজিড থাকতো। বোঝার চেষ্টা করবেন, এই রেজিস্ট্যান্সে তাহলে লাফার্জ কখনোই আর জীবনে ক্রস করতে পারতো না, এই রেজিস্ট্যান্সে থাকতো। আর দেখেন, কোনো সাপোর্ট না। হ্যাঁ, এটা কেন বলি যে যদি টেকনিক্যাল প্রয়োজন থাকে নেমে চলে আসবে। এই যে দেখেন, এখানে একটা সাপোর্ট ছিল লাফার্জের, তো এটা ভেঙে কেন লাফার্জ নিচে চলে আসলো? এটা তো সাপোর্ট ভাঙলো কেন? ভাঙলো কীভাবে? ভাঙে কেন?
আশা করি বুঝতে পারছেন। টেকনিক্যাল প্রয়োজনে টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল পজিশন, ইন্ডিকেটর, অসিলেটর, মুভিং অ্যাভারেজ, ভোলাটিলিটি, মোমেন্টাম, এগুলো সব সব থাকলে সাপোর্ট সবগুলোর প্রয়োজন থাকলে সাপোর্ট ভেঙে নিচে যাবে গা। এর পাশাপাশি মার্কেট মেকানিজম বা মার্কেট প্ল্যান বা টেকনিক্যাল মেজারমেন্ট, যেমন ধরেন ফিবোনাচি 0.618 লেভেলে সে নামবে, সে তখন সাপোর্ট ভেঙে ফেলবে। অথবা ফিবোনাচি 0.786 লেভেলে সে নামবে, তো সে তখন সাপোর্ট ভেঙে ফেলবে। এই জন্য যারা সাপোর্ট খোঁজে, রেজিস্ট্যান্স খোঁজে, আমি ওদের জন্য এই আলোচনাগুলো করি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এগুলো আমার কোর্সের আলোচনাতে আসে, আশা করি মনে হয় কোর্স করি আমি রেগুলার। হ্যাঁ, আছেন। এখন লাফার্জ এখন কি করতেছে, লাফার্জ এখন বুলিশ সম্পূর্ণরূপে দারুণভাবে উঠে আসতেছে এবং বাই সিগনালে আসে, ক্লাউডের উপরে আসে, বুলিশ আসে। এই তানকেনসেন জেনসেনের মধ্যে দেখেন টুইস্ট আছে, সুতরাং ফুললি আপিস, ফিউচার ক্লাউড বুলিশ। রাফার এখন ওয়ান কাইন্ড অফ বুল, ক্রেজি বুল বলবো না, ওয়ান কাইন্ড অফ বুল, হ্যাঁ, বা ক্রেজি বুলও বলা যায়। ক্রেজি বুল বলবো যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে। হ্যাঁ, তো এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলবে এবং যে আমি ডায়াগোনাল একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি একটু আগে, সেটা ব্রেক করে ফেলবে। আর এখানে দেখেন সুন্দর একটা পজিশন নিয়ে আছে ফিউচার ক্লাউডের লাফার্জের এক জায়গায় একটা সমস্যা ছিল, ওই সমস্যার কারণে লাফার্জ এতদিন স্লো ছিল। দেখেন এখন লাফার্জ কেন মুভ করতেছে, যখন মার্কেট তার রিয়েল মুভমেন্টে একটা ভালো মুভমেন্টে লং টার্ম মুভমেন্টের দিকে স্টার্ট করছে লাফার্জ, কিন্তু আমি যেই কারণটাতে লাফার্জ এতদিন স্লো ছিল, যে প্রবলেমটাতে স্লো ছিল, সেই প্রবলেমটা সলভ করে আস্তে 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 এখনও সলভ করে আসে নাই কিন্তু পুরোপুরি। এর মধ্যে লাফার্জ কিন্তু উঠে চলে আসতেছে। ওই যে মার্কেট মেকানিজম, মার্কেট প্ল্যান, মার্কেট প্রাইস দিবে, মার্কেট ইন্ডেক্স গেইন করবে। এই জন্য সবসময় আপনি ফুললি একই নিয়মে থাকতে পারবেন না, কারণ মার্কেট ইজ কিং। লাফার্জের যে জায়গায় সমস্যা ছিল, এই সমস্যায় এতদিন লাফার্জ পড়েছিল, কিন্তু এখন বাজার উঠে আসতেছে, লাফার্জকে ওই ধরনের সমস্যা লেভেল থেকে উঠে আনতেছে। এই জন্য আমি লাফার্জের আপডেটটা দিচ্ছি এবং লাফার্জের ব্যাপারে আমি পজিটিভ হয়ে গেছি। যে সমস্যাটা আমি দেখতেছি এখন সে উতরাবে, আগে এই সমস্যার কারণে উঠতে পারে নাই, অনেক দিন সময় নিচ্ছে। দেখেন লাফার্জ অনেক দিন সময় নিচ্ছে। ডাউন কতদিন আপনারা দেখলে আশ্চর্য যাবেন, বা সাইডওয়ে কতদিন, সে 2000 কবে 23 সাল থেকে, এরপরে নেমে গেছে। এরপরে আমরা এখন তানকেনসেন এগুলো সব দেখলাম, এমএসিডি, আপিস, বাই সিগন্যাল, বুলিশ, পজিটিভ কনভার্জেন্স, সব ঠিক আছে। এখন আসেন লাফার্জের আমি দুই একটা ইন্ডিকেটর নিয়ে একটু দেখি নিই আপনাদের এবং আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। দেখেন লাফার্জ এখন আপ ট্রেন্ডে আসে, কিন্তু আপ ট্রেন্ডটা খুব বেশি আপ টু দ্য মার্ক না, বা খুব বেশি ভালো অবস্থায় এখনও নাই, যদিও সে উঠে আসছে। কারণ দেখেন সে অনেক বটমে আসছিল, নিচে চলে আসছিল। এই জন্য লাফার্জ আমি ভাবি নাই, লাফার্জ আমি 103 টাকা করে সেল করে আসছি, আমার পার্টির 1 লাখ শেয়ার ছিল, কিন্তু সে মনে হয় 30,000 না 40,000 ছাড়ছিল। যাই হোক, সে লাফার্জ আজকে 47 টাকার নিচে চলে আসছে, 43 টাকা আসছে। এখন লাফার্জ উঠবে, লাফার্জ গেইন করবে আশা করি। এরপরে অরুণে আমরা দেখলাম আপ ট্রেন্ড আছে, কিন্তু একটু দুর্বল। অসামে খুব সুন্দর আছে, পজিটিভ কনভার্জেন্স আছে, পজিটিভ হিস্টোগ্রাম আছে, তারপরে ফার্স্ট ক্লাস পজিশান আছে, মানে যেটা হলে হয় সেটাই আছে, এরকম ব্যাপারটা। এখন আসেন লাফার্জের আমরা একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব, লাফার্জ মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি লাফার্জের বেশি লম্বা অ্যানালিসিস এখন দিব না, লাফার্জের বেশি লম্বা অ্যানালিসিস আমি এখন দিব না। লাফার্জের আমি একটা মিড টার্ম বা শর্ট টার্ম অ্যানালিসিস দিচ্ছি টেকনিক্যাল কারণে, পরে নতুন অ্যানালিসিস দেওয়া যাবে। আমি একটা ক্লাসিক প্যাটার্নে ফেলতে চাচ্ছি, হ্যাঁ, বরাবর ক্লাসিক প্যাটার্নকে মিট করতেছে, আশা করি। এই
এটা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন এবং হারমোনিক প্যাটার্ন। এটার একটা এখানে আমি একটা এখন ফিবোনাসি দিয়ে একটু দেখার চেষ্টা করব ফিবোনাসি রেজিস্ট্যান্স কত বলে। হ্যাঁ, এই জন্য আমি এখান থেকে দিতে চাইছিলাম, এই শর্টটা এখান থেকে দিচ্ছি, তাহলে সূত্রগুলো মিলে যাচ্ছে এই জন্য। এটা এখন আর সিহর্স প্যাটার্ন নাই, লাফার্স এখন একটা ক্লাসিক ড্রাগন প্যাটার্ন। এটা এখন ড্রাগন প্যাটার্নে আছে লাফার্স। ড্রাগন প্যাটার্নের একটা রেজিস্ট্যান্স আছে, আমি দেখাই দিই। সে রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, দেখেন কিভাবে মিলে টেকনিক্যাল অ্যানালিসিস। আর লোকজন বলে যে বাজার অ্যানালিসিসে চলে না, বা এই বাজার টেকনিক্যাল অ্যানালিসিস মানে না, বাজারে সব তো বিশেষজ্ঞদের কথা শুনলে আমি চুপচাপ বসে শুনি মাঝে মাঝে চান্স পাইলে। বলে যে এই বাজারে ইচিমুকু কাজ করে না। তো এগুলা শুনি আর সারপ্রাইজ হই আর কি, এই জন্য মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। এই বাজারে কি চলে, তাদের বিশেষ হচ্ছে এই বাজারে মামু চলে, খালি মামুদের খবর নেই। এখন মামুদের খবর নাও, ঠিক আছে, তুমি মামুদের খবর নিয়ে তুমি তো ফাইনালি তো গেইন করতে হবে। আমার স্ক্রিনে একটু প্রবলেম করতেছে, একটু ঠিক করে নিচ্ছি। এই লাফার্স আমি প্রথমে এখান থেকে দিতে চাইছিলাম, পরে আরও উপরে গেছি। এখন দেখা যাচ্ছে এখানেরটা আমাকে পারফেক্ট রিডিং দিচ্ছে, পারফেক্ট স্ট্যাটিস্টিক দিচ্ছে, পারফেক্ট ক্যালকুলেশন দিচ্ছে। এই জন্য আমি এখান থেকে দেওয়াটাই পারফেক্ট, এই জন্য এখান থেকে দিচ্ছি। এখন এটা একটা বরাবর ফার্স্ট ক্লাস একটা ড্রাগন প্যাটার্ন। এই ড্রাগন প্যাটার্ন তো বাংলাদেশে কেউ চিনে না এখনও। আমি ইউজ করতেছি, আমি শুরু করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখনও কেউ ব্যবহার করতে দেখি নাই, কেউ সেভাবে চিনেও না, সেভাবে জানেও না, সেভাবে প্র্যাকটিসও করে না। এখন দেখেন ড্রাগন প্যাটার্ন দিয়ে আমি একটা রেজিস্ট্যান্স পাইছি। এইটা ড্রাগন প্যাটার্নের একটা রেজিস্ট্যান্স। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও আশা করি অলরেডি জেনে গেছেন এগুলো, আমি বলি রেগুলার। এই যে দেখেন, এটা হচ্ছে ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্স। সে রেজিস্ট্যান্স মেনেই আসে লাফার্স, এবং একবার এই রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়েছে, এখন আবার রেজিস্ট্যান্সে আসছে। এই রেজিস্ট্যান্সে এবার ব্রেক করে ফেলবে। আগেরবার বাধা পাইছে কেন? আসলে এইখানে কি এই যে ড্রাগনের রেজিস্ট্যান্স আসে এই জন্য না, রেজিস্ট্যান্স আসে যে এই জন্য না, সে টেকনিক্যাল সাপোর্ট পায় নাই, টেকনিক্যাল অসিলেটর ইন্ডিকেটর ওকে ছিল না, প্রাইস মুভ করতে পারে না, সেই জন্য এই রেজিস্ট্যান্সে গিয়ে সে ব্যাক করছে। রেজিস্ট্যান্স থাকার জন্য না। এগুলো আমার গ্রামার, আমি এগুলাই ব্যবহার করি, এগুলো আমি আমার কোর্সে আলোচনা করি। এখন আসেন দেখেন লাফার্জের একটা রেজিস্ট্যান্স কত, এই আর এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে হবে। এরপরে লাফার্জের মূল রেজিস্ট্যান্স কত এবং মূল টার্গেট কত, এই মুভমেন্টে মনে রাখবেন। এটা কিন্তু একটা ভাইটাল মুভমেন্ট, এবং এটা কিন্তু লাফার্জের লং টার্ম মুভমেন্ট, এটা শর্ট টার্ম মুভমেন্ট, এটা শর্ট টার্ম অ্যানালিসিস। 70 টাকা অ্যাজ পার ক্লাসিক ড্রাগন প্যাটার্ন। আরেকটা রেজিস্ট্যান্স হলো 61 টাকা বা 60 টাকা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি ড্রাগন প্যাটার্নও আপনাদের সাথে অনেক ইউজ করছি, এবং আমি সিওর্স প্যাটার্ন বেশি ইউজ করছি। যেটা আমি পাবো সেটাই ইউজ করব, এটাই হলো কথা। তাইলে এখন আমরা লাফার্জের দুইটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এখন আমি যদি ফিবোনাসি ড্র করে লাফার্জের এই মেজারমেন্টটা আমি একটু টেস্ট করি, তাহলে দেখবেন যে লাফার্জ ওকে হয়ে গেছে একদম। এই বরাবর ফিবোনাসি আমাকে একই রিডিং দিচ্ছে, একই টার্গেট দিচ্ছে। তার মানে আমার এই অ্যানালিসিসটা এখন ডাবল চেকড হয়ে গেল। একটা হলো ড্রাগন প্যাটার্ন দিয়ে, আর একটা হলো ফিবোনাসি দিয়ে ওকে হয়ে গেল। দুইটা দিয়ে যখন ওকে, আপনি এখন বলতে পারবেন যে আমার অ্যানালিসিস হিসেবে ওকে। প্রাইস টার্গেটে যাওয়া মানে অ্যানালিসিস কিন্তু ওকে না,
প্রাইস টার্গেটে যাওয়া মানে হচ্ছে সফল অ্যানালিসিস, যে অ্যানালিসিসটা মানে পারফেক্ট। কিন্তু ওকে অ্যানালিসিস বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে গ্রামার মেনটেন করে সব কিছু মেজারমেন্ট ওকে থেকে যে সঠিক একটা চার্ট ড্র করে। প্রাইস যাবে কি যাবে না সেটা তো প্রাইসের ব্যাপার, মার্কেটের ব্যাপার, ওইখানে ওই পজিশানে যাইতেও পারে, নাও যাইতে পারে, এই আর কি। এখন এইটা একটা ওকে মেজারমেন্ট হয়ে গেলে, এরপরে যদি আমি লাফার্জের এক্সটেনশন করি, এরপরে কত যেতে পারে দেখেন, বরাবর মিলে গেছে। লাফার্জের টার্গেট হচ্ছে 86 টাকা অ্যাজ পার ক্লাসিক ড্রাগন প্যাটার্ন। এখন দেখেন এই যে উপরে একটা টপ আছে 86 টাকার বাম পাশে, এই বাম পাশে, এবং এটা বরাবর মিলে গেল। এইটুকু পর্যন্ত লাফার্জের অ্যানালিসিস দিয়ে আমি আপাতত শেষ করব। এই যে দেখেন এখানে একটা টপ আছে, এখানে সেকেন্ড ফিবোনাসি 2.618 লেভেল আছে, এবং এখানে ক্লাসিক সিহর্স ড্রাগন প্যাটার্নের এক্সটেনশন লেভেল আছে 1.618 লেভেল। যেটা সব কিছু মিলিয়ে এখন আমরা পেয়ে গেলাম লাফার্জের একটা শর্ট টার্ম অ্যানালাইসিস বা মিড টার্ম অ্যানালাইসিস, যেটাই বলেন। যেহেতু 86 সহ দেখাচ্ছি, সুতরাং মিড টার্ম অ্যানালিসিসও বলা যায়, তবে পুরাটাকে আবার শর্ট টার্ম বললেও খুব বেশি অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন লাফার্জের অ্যানালিসিস। আজকে আমি এরপরে এখন আর দেখাচ্ছি না, পরেরটা পরে দেখাবো। একটা ক্লাসিক বুলিশ ড্রাগন প্যাটার্ন দিয়ে লাফার্জের একটা টার্গেট হচ্ছে 60, আরেকটা টার্গেট হচ্ছে 70, আরেকটা টার্গেট হচ্ছে 85/86, একটা টার্গেট 71। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।